পরীক্ষা করিয়ে পুনরায় ডাক্তার দেখিয়ে ক্লিনিক থেকে বের হতে বেশ রাত হয়ে যায়। অরণ্য মাকে বাসার ভেতর পৌঁছে দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে রৌশন আরা ডেকে বলেন, তোমরা খুব সুখে আছো তাই না? অরণ্য মুচকি হেসে আবার মায়ের কাছে গিয়ে বলল, তারপর বলল, দাও। আছি, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। ঋতু আতিকও বেশ গুছিয়ে সংসার করছে। আর আহামটা যা দুষ্ট হয়েছে না মা, বাড়ির সবাইকে তো জ্বালিয়ে মারে একেবারে, বিশেষ করে নেত্রকে তো। রওশন আরা খুব মনোযোগী হয়ে ছেলের কথা শুনছিলেন, যেন কল্পনা করছিলেন সব কিছু। কিন্তু এই কল্পনার কোথাও তিনি নেই, আর থাকবেই বা কিভাবে? তিনি তো নিজেরই সব কিছুর পেছনে নিজেই দায়ী। তবুও অরণ্যকে বলল, থামলি যে, বল বাকিটা। মায়ের এত আগ্রহ দেখেও অরণ্য আর কিছু বলল না। উঠে দাঁড়ালো কেবল, দরজার কাছে গিয়ে বলল, জ্বালিয়ে মারে একেবারে, বিশেষ করে নেত্রকে তো। সেসব শুনে কি আর হবে মা, দরজাটা লাগিয়ে তুমি বরং রেস্ট করো। কাল আবার এসে দেখে যাবো আমি। তোরা তো আর ফিরবি না আমার বাড়ি। বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে জানিস, মনে হয় সব আছে তাও কিছু নেই। সত্যিই তো নেই বল, বাড়ির প্রাণ, বাড়ির মানুষগুলোই নেই। অরণ্য চলে যাওয়ার আগে পেছন থেকে মায়ের কথাগুলো শুনল, তবে শুনেও দাঁড়ালো না, আর না তো উত্তর দিল, বরং মনে মনে বলল, আমার দরকার মা, এবার হয়তো তুমি বুঝবে জীবনে চলার পথে মানুষের দরকার কত। শুধু টাকা থাকলেই হয় না, আছে তো তোমার কাছে টাকা। সুখে আছো, ভালো আছো, মানুষের গুরুত্ব কত তা একবার যদি বোঝো, খুব তাড়াতাড়ি বুঝে যাও মা। তারপর আবার ফিরে আসো, আমরা সবাই তোমার অপেক্ষায় আছে। রাতের খাবারটা উঠে খেলেন কোনো রকম রসনারা। বাইরে থেকে আনা দুটো পরোটা তেমন একটা ভালো নয় খেতে, তেলে ভর্তি। অথচ ঋতু মেয়েটা রোজ নিয়ম করে অল্প তেলে রাতে তার জন্য পরোটা বা রুটি বানিয়ে দিত, শুধু তার জন্য। প্রতি পদে পদে আজকাল ঋতুর কথা বেশ মনে হয়, সেই সাথে অনুশোচনাও হয়। এত বছর ধরে মেয়েটার সাথে এত খারাপ আচরণ করেছেন এই কথা ভেবে একাকিত্ব অনুভব করেন আজকাল। ঘুমের ঔষধ খেলেও ঠিক মতো ঘুম হয় না, তবুও দুটো ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়েন, যদি একটু ঘুম হয়। অরণ্যর বাড়ি ফিরতে আরও একটু দেরি হলো ট্রাফিকের কারণে, তবে যাওয়ার আগে রিক্সা থেকে নেমে একটা রজনীগন্ধা ফুলের মালা কিনল। এরপর বাসায় ফিরল। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, যেন এই পাশের মানুষটা দরজায় দাঁড়িয়েই ছিল। নেত্রাকে দেখে মুচকি হাসল। এরপর সেখানেই নেত্রার আলগা করে বাঁধা চুলের খোপাতে মালাটা পরিয়ে দিল খুব যত্ন করে, যেন এই মুহূর্তে এটাই তার আসল কাজ। মালা পরানোর শেষে নেত্রা পেছন ফিরে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ এত ভালোবাসা, কাহিনী কি? নেত্রাকে আবার ঘুরিয়ে তার কাঁধে থুতনি রাখতেই নেত্রা সরে গেল মুহূর্তে। অরণ্য অবাক চোখে চাইল, চোখের ইশারায় জিজ্ঞেস করল, এটা ড্রয়িং রুম জনাব? নেত্রা উত্তর দিল। নেত্রার জবাবে চোখ মুখ কুঁচকে ফেলল অরণ্য। সুন্দর সময়গুলো নষ্ট করাই এই মেয়ের আসল উদ্দেশ্য। তবুও কিছু না বলে বরং নেত্রার হাত ধরে আবার ঘরের মধ্যে নিয়ে এলো। এরপর বলল, আশ্চর্য, যদি ঋতুরা কেউ বাইরে আসে আর দেখতে পায় তখন ব্যাপারটা কি বিশ্রী হবে ভাবতে পারছেন আপনি? নির্লজ্জের মতো প্রশ্নটা করে অরণ্য নিজেও তাজ্জব বনে গেল। ছি ছি, ছোট ভাই বউদের ব্যাপারে এ ধরনের কথা বলা মোটেও সমীচীন কাজ নয়। প্রসঙ্গ পাল্টাতে তাই নেত্রাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, তারা কি এসব করে না? এসব কিছুর জন্য তুমি দায়ী বউ। নেত্রা যেন আকাশ থেকে পড়ো তেড়ে গিয়ে বলল, আমি আমি কি করেছি? আমি কি আগে গিয়ে জড়িয়ে ধরেছি নাকি আপনি? হ্যাঁ, দায়ী বউ। আরে কুল কুল, রাগ করলেন তো হেরে গেলেন। আপনি আমি বিয়ে না করলে তো এমন কিছু করতাম না, তাই না? সেন্টুরেকলি তো আপনিই দায়ী। ও বিয়ে করার প্রস্তাব আগে কে দিয়েছে? নির্লজ্জ বেটা ছেলে একটা। রাস্তাঘাটে মেয়ে মানুষকে বিয়ের প্রস্তাব দেয়, তার আবার বড় বড় কথা। সেন্টুরেকলি তো আপনিই দায়ী। এই বউ, মুখ সামনে কথা বলো। রাস্তাঘাটে কখন প্রস্তাব দিছে? প্রমোচারের কথা বললে মারি না, মানব না। আপনার মানা না মানায় আমার কচু। অসভ্য লোক, কোনো ম্যানার্স নেই, যেখানে সেখানে জড়িয়ে ধরে আবার বড় বড় কথা বলে। হ্যাঁ, শুধুমাত্র আমার বউয়ের কাছে। বলে এগিয়ে এসে নেত্রার কপালে চুপ করে একটা চুমু খেলো। তারপর বলল, খিদে নেই, তবু আমার বউটা যে আমার জন্য না খেয়ে আছে বুঝতে পারছে। তাই খাবার বাড়ো, একসাথেই খাবো। ঠিক আছে, পোশাক পাল্টে আসুন, আমি খাবার বাড়ছি। বলেই নেত্রা চলে গেল ঘর ছেড়ে। ডাইনিং টেবিলে খেতে খেতেই নেত্রা জিজ্ঞেস করল, এত দেরি কেন হলো বাড়ি ফিরতে?
একসাথেই খাবো। মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও, কি বললো ডক্টর? কেমন আছে? ডায়াবেটিস আরও বেড়েছে, সাথে অনেক অসুস্থ শরীর। খেতে খেতে উত্তর দিল এমনভাবে যেন কিছুই ঘটেনি। নেত্রা এবার বিরক্ত হলো, খাওয়া থামিয়ে বলল, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে অরণ্য। আমার মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়াটাই এই মুহূর্তে ভীষণ জরুরি। হ্যাঁ, আসলে জরুরি, কিন্তু তাও ফিরবো না। আশ্চর্য! এতে যদি ওনার আল্লাহ না করুক ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? না, পারবো না। কঠিন কণ্ঠে আবার জবাব দিল অরণ্য। আপনি একটু বেশি কঠিন হয়ে গিয়েছেন কিন্তু। তবে মন বলছে আর বেশি সময় কঠিন হয়ে থাকা লাগবে না। সময় ফুরলো বলে। আমি যদি ভুল না হই, মা নিজে আসবে আমাদের নিতে। মিলিয়ে নিও। বলে একটা চোখ মারল অরণ্য। অরণ্যর কথা শুনে নেত্রার চোখ চকচক করে উঠল যেন। বেশ উচ্ছ্বসিত কণ্ঠ নিয়ে আবার বলল, সত্যি? কবে আসবে? অনুমান মাত্র, তবে সত্যি হলে হতে পারে। সত্যি যেন হয়। আমিন। বলে নেত্রা টেবিল গোছাতে শুরু করো। কাজ শেষে দুজনে একসাথে শোবার ঘরে চলে গেল। সময় বহমান। সময়ের পরিক্রমায় পার হয়েছে আরও একটা সপ্তাহ। ঘড়িতে সময় সকাল 10টা। নেত্রা বসে আছে তার ডেস্কে। কাজের অনেক চাপ, অথচ সে কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। এই সমস্যা বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে সে। কপালে হাত রেখে নিগুড়ো হয়ে বসে রইল আরও কিছু সময়। এরপর উঠে দাঁড়ালো। তার অফিসটা দ্বিতীয় তলায়। জানালার কাজটা খুলে দিতেই চোখে মুখে এসে পড়ল সকালের কড়া রোদ। নেত্রা দৃষ্টি ফেলল রাস্তার পাশের একটা চায়ের দোকানে পাশের বেঞ্চে। তার আব্বু বসে আছে, হাতে এক কাপ চা। তবে তিনি চা খাচ্ছেন না, উদাস ভঙ্গিতে কেবল হাতে ধরে তারই অফিসের দিকে তাকিয়ে আছেন। শুধু আজ না, আব্বু প্রায় আসে। নেত্রা দেখেছে, কিন্তু তাকে ডেকে কথা বলে না আব্বু। নেত্রার অভিমান হয়, আবার এক মুহূর্তেই অভিমান পাশে রেখে ভাবে, যাই গিয়ে আব্বুকে জড়িয়ে ধরি। কিন্তু তাতেও যেন এক অদৃশ্য বাধা আছে। সে পারে না কাছে গিয়ে ডাকতে, আব্বুকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে। হয়তো আব্বুর বলা সেই শেষ কথাটার জন্য এত দোটানা মনে। তাই তো এভাবেই দূর থেকে লুকিয়ে দেখে আব্বুকে। তবে আজ আর সম্ভব হলো না। মাথার সমস্ত নিউরন স্নায়ু যেন তাকে একসঙ্গে নির্দেশ দিচ্ছে, যাও গিয়ে আব্বুর সাথে কথা বলো। এভাবে আর কত? নেত্রা আজ আর স্থির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখতে পারে না। মনে হচ্ছে আজ আব্বুর সাথে কথা না বলে সে দম বন্ধ হয়েই মারা যাবে। এক ছুটে বেরিয়ে আসতো নিজের টেবিল থেকে, সিঁড়ি দিয়ে উদ্ভট পাগলের মতো দৌড়াতে শুরু করে। অফিসে কাজ করা বাকি সবাই বেশ কৌতূহল নিয়ে দেখছে তার যাওয়া। অফিসের ম্যামকে এভাবে দেখে অনেকের তো অবাকের শেষ নেই। সবার মনে একটাই প্রশ্ন, হয়েছেটা কি ম্যামের? দৌড়ে আসার সময় এক পায়ের স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে যায় নেতার। এতে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়, কিন্তু এই স্যান্ডেল পরে আর হাঁটা যাবে না। অগত্যা তা খুঁড়েই দৌড়ে বেরিয়ে আসে অফিসের মেইন দরজা দিয়ে। নাজমুল সাহেব চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মেয়েকে এভাবে পাগলের মতো দৌড়ে আসা দেখে থেমে যান। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের দৃষ্টি সেদিকে। নেত্রা ততক্ষণে বাবার কাছে চলে এসেছে। নাজমুল সাহেব একবার দেখলেন মেয়েকে, একপাশে স্যান্ডেল আরেক পা খালি। তিনি কিছু বলার আগেই নেত্রা বাবার হাত দুটো ধরে বলল, আজও আব্বু? আজও আমার সাথে কথা না বলে চলে যাবে? ক্ষমা করুন আব্বু, প্লিজ। নেত্রা কাছে রাস্তার মানুষজন মনে হয় চিন্তাও করেনি এত বড় একটা মেয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কাছে। নাজমুল সাহেব মুচকি হাসলেন, তারপর মেয়ের চোখের পানিটুকু খুব আলতো হাতে মুছিয়ে দিলেন। নিয়ে গিয়ে বসালেন বেঞ্চে, নিজেও বসলেন। তারপর বললেন, কেন বললো আমি আমার মায়ের ওপর রাগ করে আছি? নেত্রা ক্রন্ধনরত হয়ে জবাব দিল, রেগেই তো আছো, তাহলে এখানে আসো, অথচ আমার সাথে কথা বলো না কেন? বলো তাহলে কেন আসো তুমি? একদম ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুরিয়ে কাঁদছে মেয়েটা। এত বড় মেয়ে এভাবে কাঁদে? মেয়ের মাথায় হাত রেখে নাজমুল সাহেব বলেন, আমার মেয়েটা কতটা সুখে আছে তা দেখতে আসি, দূর থেকে দেখে আবার চলে যাই। কেন চলে যাও? একটু কথা বলে কি হয়? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। সবটা জেনেও তুমি আমায় কষ্ট দিয়েছো আব্বু। আচ্ছা আর যাব না, পিঙ্কি প্রমিজ।
বলে নেত্রার সামনেই নিজের কান ধরলেন তিনি। চোখে পানি নিয়েও হেসে ফেলল নেত্রা। বলল, আমায় ক্ষমা করে দাও আব্বু। কিসের জন্য? সেদিন তোমায় কষ্ট দিয়েছি সেজন্য। তোমায় কে বললো আমি কষ্ট পেয়েছি? পাওনি? তাহলে একটুও না। সেদিন আমাদের সাথে রেগে গিয়েছিলাম তাই ওই ব্যবহার করেছি। জানোই তো রাগের বশে মানুষ যে সিদ্ধান্ত নেয় তার বেশিরভাগই ভুল হয়। আমারও হয়েছে, আমি সরি। নেত্রাও হাসল। তুমি সব জানো আব্বু? হ্যাঁ, অরণ্য একদিন গিয়ে সবটা বলেছিল। নেত্রা অবাক, একটা মানুষ এত ভালো কিভাবে হয়? সব দিকে খেয়াল রাখে মানুষটা। আমায় কিন্তু আমার কোটিতে একটা, কি বলিস মা? বাবার কথায় লজ্জা পেল নেত্রা, তবে কিছু না বলল না। রাস্তায় মানুষের নজর এখন আর তাদের দিকে নেই। নেত্রা উঠে দাঁড়ালো, বাবার হাতটুকু ধরে টেনে দাঁড় করালো, বলল, চল আব্বু, আমার বাড়ি। নাজমুল সাহেব হাসলেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, বাবা, আমি আমার মেয়ের বাড়ি। আমি যাব না তো কে যাবে? কিন্তু আজ তো যাওয়া যাবে না। কেন, আজ কি সমস্যা? নেত্রা জিজ্ঞেস করল। তোর পাগলি মাকে রেখে গেলে হবেই। এই তোর মায়ের সাথে কথা হয়তো। নেত্রা হাসল, চোখ টিপ মেরে বলল। প্রতিদিন। বাবা মেয়ে একসাথে হেসে ফেলল। তারপর নেত্রা বলল, তাহলে যাবে না আমার সাথে? আজ না, অন্যদিন। এখন তুই আমার সঙ্গে চল, এক জোড়া স্যান্ডেল কিনে দেই। নেত্রা নিজের পায়ের দিকে তাকালে এক পায়ে স্যান্ডেল আছে, আরেক পায়ে নেই। এভাবে তো বাড়ি ফেরাও যাবে না। উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে চলো। বাবা মেয়ে পাশাপাশি হাঁটছে। যেতে যেতে নাজবুল সাহেব জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, অফিসে ফেলে যে চলে এলি, কিছু বললে না? ধর রাখো তো আব্বু তোমার অফিস। এখন আমার আব্বুর টাইম। কোনো অফিস টফিস করতে পারবে না, যা হবে পরে দেখা যাবে। আব্বু চলো আইসক্রিম খাই। রাস্তার পাশেই আইসক্রিমের দোকান থেকে তারা আইসক্রিম কিনে খেল। তারপর আবার পথ হাঁটা শুরু করলো। বিকেল 5টা। ঋতু রান্নাঘরে কাজ শেষ করেছে অনেক আগে। এখন 1 ঘন্টা সময় লাগবে তার আহামকে খাওয়াতে। মেয়েটাও আগে ফিরেছে, আজ ড্রয়িং রুমে বসে আছে। আজ সে অনেক খুশি। বাবার সাথে কাটানো সব কথা ঋতুকে বলেছে। ঋতুও শুনেছে আর আহামকে খাওয়াচ্ছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দুজনের দিকে তাকায়। এই সময় তো কারও আসার কথা নয়, তাহলে কে আসলো? ঋতুকে দেখে নেত্রা যায় দরজা খুলতে নেত্রার অবাক চোখে তাকিয়ে থাকে ওপাশের মানুষটার দিকে, যেন নড়াচড়া করতেও তাকে কেউ নিষেধ করছে। রওশনারা একবার দেখলেন। মেয়েটার অবাক দৃষ্টি জোড়া, তবে মেয়েটা দাঁড়িয়ে আছে এমন ভাবে যে না সরে ভেতরে ঢোকা সম্ভব নয়। বিরক্ত হলেন, একটু কর্কশ গলায় বললেন, সরে দাঁড়াও মেয়ে, ভেতরে কি যেতে দিবা না নাকি? নেত্রা চট করে সরে দাঁড়ালো। শাশুড়ি মায়ের গলা শুনে ঋতুও চমকে উঠে দাঁড়ালো। রওশনারা কিছু বলার আগেই দরজা থেকে অরণ্য বলে উঠল, আবার কি মা? বাড়ির বড় বউ, বৌমা বলে ডাকবে, নয়তো নাম ধরে ডাকবে। এসব এই মেয়ে। অরণ্যর কণ্ঠস্বর শুনে ঘুরে তাকায় নেত্রা। দেখে দরজার কাছে অরণ্য আর তার পেছনে আতিক দাঁড়িয়ে আছে। নেত্রা আর ঋতু দুজনেই অবাক। হচ্ছেটা কি? এরা সবাই এখন এমন সময় আজ বাড়িতে কেন? রওশন আরা আহামের হাতে দুটো চকলেট ধরিয়ে দিলেন। এরপর ঋতুর কাছে গিয়ে বললেন, ঘর সংসার ছেড়ে এসব কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, এত বড় বাড়ির ছেলে সবাই এইটুকু কুটিরের মধ্যে পড়ে আছো? এই কুটিতেই আমরা ভালো আছি মা, বেশ আছে আগের থেকে। আতিক জবাব দিল, সে যাই হোক, এখন সবাই ব্যাগ গুছিয়ে তৈরি হও, আমরা এই বাড়ির সবাই একসাথে থাকবো। সবার মধ্যে কি ভাবিও থাকবে মা? ঋতু জিজ্ঞেস করল। হ্যাঁ, থাকবে না কেন? ওই মেয়েও তো ওই বাড়িরই বউ, বউয়ের অধিকারেই থাকবে। তুমি কিন্তু আবার এই মেয়ে ওই মেয়ে বলে ডাকছো মা, আমি বারণ করার পরেও। অরণ্যর কথা এবার বিরক্ত হলেন রওশন আরা। অবশ্য তার বিরক্তিতে বিশেষ লাভ নেই, তার ছেলেটাই এরকম, এমনিতেই চুপচাপ, আবার যখন কিছু করবে বিপরীত দিকের মানুষটাকে একেবারে নাস্তানা বোধ করে ছাড়বে। এই যেমন তাকে। রওশন আরা এগিয়ে গেলেন নেত্রার কাছে। তারপর কণ্ঠটা যথাসম্ভব মলিন করে বললেন, আমার হয়তো একটু সময় লাগবে তোমার সাথে মানিয়ে নিতে। বৌমা হিসেবে তোমাকে আমার বরাবরই পছন্দ ছিল, কিন্তু মাঝে কিছু ঘটনার জন্য আমি লজ্জিত। পারলে ভুলে যেও, আর তুমিও যাবে আমাদের সাথে। যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। নেত্রা হাসল মনে মনে।
এই মুহূর্তে তার শাশুড়ি মাকে খোঁচাতে ইচ্ছে হলো, তাই বলল, কিন্তু মা, আমি চাকরি না করলেও বাড়িতে নেবেন? হ্যাঁ, তুমি চাকরি না করলেও আমার সমস্যা নেই। তোমার জীবন তুমি কিভাবে কাটাবে সেটা তোমার ব্যাপার। চাকরি করা বা না করাতে আমার কোনো আপত্তি নেই, তবে খেয়াল রাখবে, খবরদার আমার গোছানো সংসার যেন না ভাঙে। দুই বউ মিলে কিন্তু একদম এক করে রাখবে। এর হেরফের হলে কিন্তু তখন আমার মুখ ঠিক থাকবে না, বলে দিচ্ছি। সেসব না হয় করব, কিন্তু এত কষ্ট করে এতগুলো বছর পড়াশোনা করলাম, চাকরিও পেলাম, এখন এই চাকরিটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমি কিন্তু চাকরি করব মা। বলেই ঠোঁট চেপে হাসল। রসনারা বোধহয় বুঝলেন নেত্রার মনোভাব, তাই সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, তুমি কি আমাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করছো? ইউ আর সো সুইট শাশুড়ি আম্মা, কি সহজে বুঝে যান আপনি। বলেই নেত্রা রওশন আরার দিকে তাকিয়ে হাসল, সেই সাথে বাড়ির সবাই হাসল এক দফা। রওশন আরার চোখ মুখ কুঁচকে গিয়ে বসলেন সোফায়। মনে মনে বেজায় বিরক্ত হলেন তিনি, তবে প্রকাশ করলেন না, শুধু বিড়বিড় করে বললেন, যেমন আমার ছেলে তেমনই তো তার বউ, একেবারে সমানে সমান। পরেও যেও, ব্যাগ গোছাও, আমরা সত্যি বাড়ি ফিরে যাব আজকে। অরণ্য মোবাইল বের করে ফোন করে তার বন্ধুদের ওপাশ থেকে ফোন তুলতেই অরণ্য বলল, যাব আজকেই বাসা ছেড়ে দিচ্ছে, চাইলে রাত থেকে এখানে এসে থাকতে পারিস তোরা। ওপাশ থেকে বলে উঠল, বাসালি দোস্ত, তুই মহান, তোর মতো দরদি সবাই হোক। ম্যাচের খাবার খেতে খেতে আমরা দুজন জীবনের অনন্ত কামালে পৌঁছে গিয়েছি। খালা ডাল দিয়ে পানি রান্দে নাকি পানি দিয়ে ডাল আমরা বুঝেই পাই না। অরণ্য হেসে ফেলল, বলল, থাকতে পারিস তোরা, এখানে চলে আয়। আমিও মনে হয় আর ফিরবো না, দুজন দুই রুমে থাকবি, নিজেরা নিজের মতো রান্না করে খাবি। ঠিক আছে, রাখ, আসছি আমরা। বলে কলটা রেখে দিল। ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ আসে। আজ নেত্রার বাবা মা দাওয়াত করা হয়েছে, তাও দাওয়াত দিয়েছে রওশনারা। তিনি বর্তমানে নিজের ঘরে একটা গয়নার বক্স খুলে দেখলো একবার গয়নাটা, তারপর মনে মনে ভাবলেন বিগত কিছু দিনের কথা। এ বাড়িতে ফিরে এসেছি দিন 15 হবে। বাড়িটা সব সময় হাসাহাসিতে মেতে থাকে, নিজের ঘরে থাকলেও টের পায় ঋতু। নেত্রার কথাবার্তা দুজনকে দেখলে মনে হয় তারা যা নয় বরং বোন। আহাম সারাদিন তার সাথে দুষ্টামি করে, এখন আর তিনি বিরক্ত হন না, বরং ছেলেটার সামান্য কিছু হলেই যেন তার কিছু হয়েছে এরকম অনুভূতি হয়। আসলে পরিবারের সবাইকে নিয়ে বাঁচার মধ্যে বেশি সুখ, বেশি আনন্দ, কিন্তু আমরা মানুষেরা এই একটাই সমস্যা, সহজ জিনিসকে আমরা সহজে মেনে নিতে পারি না, আর এতে মাঝে মধ্যে ভুল কিছু কাজ করে বসি, আর তার খেসারত দিতে হয় সারা জীবন। শুধরে না নিলে বাকি জীবনটা আফসোসেই কাটে। জীবনের অলস সমীকরণটা বুঝতে আমরা বড্ড দেরি করে ফেলি। নেত্রা খেতে রাখছে, বক্সটা রেখে বেরিয়ে গেলেন। সবাই বসে গিয়েছে খাবার টেবিলে, তিনি বসলেন। ঋতু আর নেত্রা সবাইকে পরিবেশন করছে। সবাইকে একসাথে দেখে রওশনারা মনে মনে বললেন, কে বলে শুধু ঈদের দিন আনন্দের দিন, তারা হয়তো জানে না পরিবারের সবাই একসাথে মিলেমিশে থাকলে প্রতিটা দিনই আনন্দের দিন। মায়ের প্রশান্তি ভরা মুখটা নজর এড়ালো না অরণ্যর। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর ঋতু নেত্রাও খেয়ে নেয়। রাতে বেশ কয়েকবার বলার পরেও চলে গেলেন। নেত্রা ঘরে মাথার চুল আঁচড়াচ্ছে, তখনই আহাম ঘরে ঢুকে বলে, বলো আম্মু। চিরুনিটা টেবিলে রেখে আহামকে করে নেয় নেত্রা, তারপর গালে পরপর কয়েকটা চুমু খায়। অন্য সময় হলে আহাম বেশ বিরক্ত হতো, তারপর বিরক্ত মাখা গলায় বলতো, তুমি খাবে না, ভালো লাগে না। তবে আজ বলল না, বরং চুপ করে রইল। নেত্রা বেশ অবাক হলো ছেলেটার কোনো রিয়াকশন না দেখে, তাই ভীষণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? আহাম ধীর কণ্ঠে বলল, আমার একটা ছোট বাবু চাই। নেতা চোখ বড় বড় করে চাইলো, ছেড়ে বলে কি, তারপর বলল, ছোট বাবু দিয়ে তুমি কি করবে বাবা? খেলা করবো। অকপটে স্বীকার করা দেখে নেত্রার মনে কোথাও একটা খটকা লাগলো। আহামকে করে নিয়ে বেরিয়ে গেল। ঋতুর ঘরের দরজায় নক করে বলল, ঋতু, ভেতরে আসবো? জি ভাবি, আসেন। হাসি হাসি মুখে বলল ঋতু, তবে নেত্রার হাসিটাকে আজ ভালো লাগলো না। আহামকে কোল থেকে নামিয়ে দিল।
তারপর ঋতুর কাঁধে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরো, কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, আহামের নাকি আরেকটা ছোট বাবু লাগবে ঋতু। দেখো কি কাণ্ড, ছেলেটা আমার কাছে গিয়ে বলল, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যেখানে তার মা আর বাবাই তাকে বাবু এনে দিতে পারে, সে কেন আমার কাছে গিয়ে চাইলো বলো তো? শিখিয়ে পড়িয়ে দিল না তো আবার কেউ? না মানে এত বুদ্ধি এইটুকু বয়সেই? তোমার ছেলেকে পেকে গিয়েছে মনে হচ্ছে ঋতু। বলেই ভ্রু নাচালো নেত্রা। ঋতু আমতা আমতা করে বলল, কি বলেন ভাবি? আমি কেন শিখিয়ে দিব? আমি তো কিছু বলিনি। হুম, সেটাই। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। বলেই উচ্চস্বরেই হেসে ফেলল। ধরা পড়ে যাওয়ায় ঋতু ও লজ্জাসূচক হাসল। নেত্রা আবার ফিস ফিস করে বলল, প্রসেসিংটা শুরু করো ঋতু। আহামকে নিয়ে সমস্যা হলে আমায় বলতে পারো, চাইলে ওকে রাতে আমার কাছে দিতে পারো, কোনো সমস্যা নেই। কি যে বলেন ভাবি, আমি তো আসলে বুঝি বুঝি, সবই বুঝি। বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ঋতু বোকার মতো তাকিয়ে রইল শুধু। ভাবিটা একটু বেশি চালাক, ঠিক ধরে ফেলেছে। কি সর্বনাশ, সে তো নিজে থেকে বলতে চায়নি। বলা যায় নাকি? নিহাত শাশুড়ি মা তাকে বারবার বলেছিল বলে সে বুদ্ধি করে আহামকে দিয়ে বলেছিল, কিন্তু লাভের লাভ কি হলো? সেই তো ধরা পড়ে গেল। সি, কি শরমের ব্যাপার। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে অরণ্য। ঘড়িতে সময় বলছে রাত অনেক হয়েছে, অথচ সে গত 3 ঘন্টা ধরে একইভাবে ছাদে দাঁড়িয়ে আছে। হাতে 2 কাপ কফি নিয়ে পেছনে এসে দাঁড়ায় নেত্রা। তারপর বলে, ঘরে যাবেন না মানলাম, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বসতে পারতেন। শুধু শুধু কোমরে এত প্রেশার দেওয়ার কি দরকার? নেত্রার হাত থেকে কাপটি নিয়ে শব্দ করে রেলিংয়ে রাখলো। এরপর কণ্ঠস্বরে একটু রাগি রাগি করে বলল, এতক্ষণ সময় লাগে আসতে? কিন্তু আমি আরো 3বার এসেছি, দরজার কাছ থেকে আবার ফেরত গিয়েছি। অকপটে বলে কাপে চুমুক বসালো নেত্রা। অরণ্য অদ্ভুত চোখে একবার দেখলো নেত্রাকে। এই মেয়েটার শুরু থেকেই তার সাথে অদ্ভুত কথাবার্তা বলেই তাকে আটকে রেখেছে। অরণ্য কোনো কথা বলছে না দেখে অরণ্যর কাপটাও নিজের আরেক হাতে তুলে নিয়ে বলল, জামাই মনে হয় রেগে আছে, কফিটা খাবে না, কষ্ট করে বানিয়েছি। তাই বরং আমি খেয়ে নিই, নষ্ট তো আর করা যাবে না, তাই না? অরণ্য ঘুরে দাঁড়িয়ে নেত্রার হাত থেকে 2টা কাপ নিয়ে রেখে দিল রেলিংয়ের ওপর। এরপর নেত্রার হাত ধরে টেনে ঘুরিয়ে নিজের বুকের কাছে ফেলল। কপালে চুপ করে কয়েকটা উষ্ণ চুমু খেয়ে তাকালো নেত্রার দিকে। নেত্রাও তাকিয়ে আছে তার দিকে, চোখের ইশারায় বলল, কি? আজ একটু বেশি রোমান্টিক ব্যাপার কি? হ্যাঁ, আর এতক্ষণ ধরে কি ধ্যান করছিলেন ছাদে শুনি? ঠিক ধ্যান না, ভাবছিলাম। অরণ্য থেকে দৃষ্টি না ফিরিয়ে নেত্রা বলল, কি সে মেয়েটি তুমি ছিল। মানে? এর নিয়তে পাত্র দেখতে যাওয়া মেয়েটি ভাগ্যিস তুমিই ছিলে। তোমার জায়গা অন্য কেউ হলে আজ আমি এত সুন্দর একটা পরিবার, শান্তির জীবন পেতাম না। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ বউ। তুমি থাক। নেত্রা হাসল। এরপর বলল, কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে বুঝি বিয়ে করতেন? অবশ্যই, সেদিন আমি বাড়ি থেকে নিয়ত করে গিয়েছি আজ যে মেয়ে দেখবো তাকে বিয়ে করবো ইনশাল্লাহ। তার মানে সেখানে আমি না থেকে অন্য কেউ থাকলে আপনি তাকে বিয়ে করতেন? তাই বলছে। নেত্রা ধাক্কা দিয়ে নিজেকে সরাতে চাইল, তবে এক পুরুষের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে এক চুলও ছাড়াতে পারল না। রাগে ফোঁস করতে শুরু করে। অরণ্য দেখল কেমন নেত্রার তেজ। এরপর মুখটা আবার তার দিকে তুলে ধরে বলল, আরে রেগে যাও কে? আমি তো উদাহরণ দিচ্ছি কেবল। বলতে পারো রূপ করতে বলেছে। ও গো তো। নেত্রা কথা বলছে না, শুধু ভাবছে। মনে মনে বলল, আসলে সেদিনে সেই পাত্রী হিসেবে মেয়েটা সে না হয়ে অন্য হলে তার জীবনটাও কি এত সুন্দর হতো নাকি? না, কখনোই হতো না। তার জীবনে যতগুলো প্রাপ্তি আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি হলো সে অরণ্যর মতো এত দায়িত্ববান যত্নশীল একটা মানুষকে তার স্বামী হিসেবে পেয়েছে। আর কি চাই? আর কিছুই চাই না। চাই শুধু এভাবে বাকিটা জীবন কাটাতে। আজ রাতের আকাশের চাঁদটা বেশ বড়, তার আলোয় আলোকিত সব কিছু। সেই রাতে চাঁদের আলোয় দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছে 2 কপতি। তাদের চাওয়া একটাই, বাকি জীবনটা এভাবেই দুইজনকে পাশে রেখে জীবনটা পার করা। হয়তো সমস্যা আসবে, বিপদ আসবে, তবে কখনো যেন তারা আলাদা না হয়, এই একটাই চাওয়া।
অরণ্য নেত্রাকে নিয়ে বসলো ছাদে। নেত্রার কোলে মাথা রেখে একবার নেত্রার দিকে আর একবার আকাশের চাঁদের দিকে চাইল। নেত্রার চোখের দিকে চেয়ে বলল, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।